দেখো, গত একটা ক্লাসে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং মধ্যক নির্ণয় দেখিয়েছিলাম। আজকে প্রচুরক নির্ণয় দেখাবো। প্রচুরকটা হচ্ছে আরও ইজি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং মধ্যক নির্ণয় থেকে প্রচুরক নির্ণয়টা হচ্ছে আরও ইজি। তো দেখো, প্রচুরক নির্ণয় করতে হলে আলাদা করে কোনো ছক, মানে ছকের জন্য যেমন এই ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়েছে, মধ্যমান, এফআই, ইউআই এগুলি বের করতে হয়েছে। বাকি আগের দুইটা টপিকের জন্য প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে এরকম কিছু করা লাগে না। শুধু প্রশ্নের যেটা আছে, প্রশ্নের যে শ্রেণী ব্যবধান বা গণসংখ্যা দেওয়া আছে, তাই তোমরা এটা লিখে নিবে। আবার অনেক সময় কী হয়, লিখতে হয় না, আমি তোমাদের তো এটা বোঝানোর জন্য লিখলাম। তোমরা প্রশ্নে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে শ্রেণী ব্যবধান গণসংখ্যা দেওয়াই থাকবে, তোমরা সরাসরি উত্তর করে ফেলবে। দেখো, এখানে আমি এখানে লিখে দিলাম, এখানে গণসংখ্যা সর্বাধিক 20 বার আছে। গণসংখ্যা কতবার আছে? 20 বার আছে। দেখো, সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20, এর জন্য 20 বার আছে। কোন শ্রেণীতে? 56 থেকে 60 শ্রেণীতে। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 56 থেকে 60। সবচেয়ে বড় যে গণসংখ্যা থাকবে তার বরাবর যে শ্রেণী ব্যবধানটা থাকবে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে প্রচুরক, এই যে সূত্র দিলাম, সূত্র দেওয়ার পর এখানে এল এর মান হচ্ছে 56, কারণ এটা গত ক্লাসে ওইটা বুঝিয়েছি কেন এটা 56। F1, দেখো F1 হচ্ছে এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কি? সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 20। তো এটা থেকে 20 থেকে যখন 10 বিয়োগ করবা তখন সেটা হবে F1 এর মান। আবার 20 থেকে যখন সবচেয়ে বড় গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা থেকে যখন নিচের সংখ্যাটা বিয়োগ দিবা, সেটা হচ্ছে F2 এর মান। আর এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। তো আমরা কি করলাম, সূত্রটা লিখে নেব। এখন নেওয়ার পর এল এর মান হচ্ছে 56 প্লাস F1 এর মান হচ্ছে 10, F1 এর মান হচ্ছে 10 প্লাসের প্লাস, F2 এর মান হচ্ছে 5, আর গুণ হচ্ছে এইচ এর মান হচ্ছে 5। এখন দেখো 5 10 50, নিচেরটা যোগ করলাম 15, 56 প্লাস এটাকে ভাগ করলাম 3.33, এটার সাথে এটা যোগ করি 59.33 হয়। প্রায় কেন? কারণ এখানে আরও অনেকগুলি সংখ্যা আছে, তো সবগুলি সংখ্যা লিখতে হয় না, এই জন্য প্রায় লিখে দিলেই চলে। এবার আসি, দেখো এখানে বাংলা দিয়ে আমি আবার লিখে দিয়েছি যে এখানে F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যার বিয়োগফল, F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের সংখ্যার বিয়োগফল। এখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি, যেটা আমি মুখে বলে বুঝিয়েছিলাম। এবার আসি, এবার হচ্ছে আয়তলেখ অঙ্কন, অর্থাৎ তোমাদের গ্রাফ করতে হবে। পরীক্ষার সময় কিন্তু পরীক্ষার হলে গ্রাফ দেওয়া হয়, তোমরা গ্রাফ করবে। তো দেখো, আয়তলেখ অঙ্কন করতে হলে কি করা লাগবে? শ্রেণী ব্যবধান আর গণসংখ্যা প্রশ্নে দেওয়া থাকবে। বের করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অর্থাৎ আয়তলেখ অঙ্কন করতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা দরকার। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে বের করবে? অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা বের করতে হলে দেখো, এই যে শ্রেণী ব্যবধানের যে নিম্ন সীমাটা, সেটা হচ্ছে যে নিম্ন সীমাটা আছে অর্থাৎ 46, এটা হচ্ছে নিম্ন সীমা, ঊর্ধ্বসীমা। তো দেখো 46 নিম্ন সীমা থেকে 0.5 কি করবো আমরা? কমাবো। 0.5 কমাবো, অর্থাৎ 46 থেকে যদি 0.5 কমাই আমরা কত পাবো? দেখো 46 বিয়োগ হচ্ছে 0.5। দেখো এখানে 46 থেকে আমরা বিয়োগ দিলাম 0.5, আমরা কত পেলাম? 45.5 পেলাম। তো এটা হতে মানে এই যে 45.5। এখন এই যে ঊর্ধ্বসীমা থেকে আমরা কি করব? 0.5টা বাড়াবো। যে 50-এর সাথে যদি বাড়াই তাহলে কি করবো? যোগ করবো। তো 0.5 দেখো 50.5 হয়। তো একই হিসাবে আমরা বাকিগুলিরও কি করব? একইভাবে 51 থেকে 0.5 হচ্ছে কমাবো, তাহলে 50.5। আর 55 থেকে 0.5 বাড়াবো, তাহলে হবে 55.5। এভাবে আমরা এটা ক্যালকুলেটর করা যায়, আবার এমনি তো এটা বোঝা যায় যে 46 থেকে যদি 0.5 কমাই 45.5 হবে, আর 50 থেকে যদি 0.5 বাড়ায় তাহলে
50.5 হবে। এভাবে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাটা বের করে নেবে। আর হচ্ছে এখানে গণসংখ্যা। এখন আসি, এখন আমি গ্রাফটা দেখাই দিচ্ছি। গ্রাফটা দেখানোর পর হচ্ছে কিছু বাংলা লেখা লাগবে। দেখো, এই যে গ্রাফটা আমি করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। পরীক্ষার হলে তো তোমাদের গ্রাফ অবশ্যই দিবে, তো সেক্ষেত্রে তোমরা দেখো, যদি আয়তলেখ আঁকতে হলে তোমরা কি বের করেছো? অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা বের করছো। অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা বের করা এই জন্য করছো যে এখানে গ্রাফের ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাটা লাগবে। তো দেখো, আমরা নিচ দিক দিয়ে দিব অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা, আর উপর দিক দিয়ে দিব হচ্ছে গণসংখ্যা। প্রশ্নে তো দেওয়াই আছে, গণসংখ্যা দিব। তো এখানে তোমরা এতদিনে সকলেই জানো, কারণ 6-7 থেকেই কিন্তু গ্রাফ শুরু হয়ে যায়। তো এই যে ঘরটা বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে এক্স প্রাইম, অর্থাৎ হাতের ডানে হচ্ছে এক্স অক্ষ, হাতের বামে হচ্ছে এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই প্রাইম। আর এখানে যে 5 ঘর, ছোট ছোট ঘরগুলিকে এক এক করে ধরে এই যে এই ঘর হয় 5 ঘর, 5, পরে হচ্ছে 10, তারপর হচ্ছে 15, 20, 25 এভাবে। এটা কেন দিলাম? দেখো, এখানে কিন্তু আমাদের গণসংখ্যা কিন্তু কত দেওয়া ছিল? 20 দেওয়া ছিল। তাহলে এখানে 20 পর্যন্ত নিয়ে আমরা আরও 5 বাড়িয়ে নিতে পারবো, সমস্যা হবে না। আর নিচে দেখো, নিচে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে কী পেয়েছো? 45.5 পেয়েছো। সেখান থেকে শুরু করে 70.5 পর্যন্ত গেল। তো এটা একইভাবে এই যে প্রথম যে 5টা ঘর, এই 5টা ঘর বাদ দিয়ে তোমরা পরের ঘর থেকে কিন্তু 45.5, তারপর 50.5, এটা কিন্তু তোমরা এখানে যে বের করছো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, সেটাই কিন্তু লিখতেছো। এই যে 55.5, এগুলি 2বার করে আছে, 2বার করে থেকে তোমরা একবার করে লিখবে। তারপর 60.5, 65.5, 70.5, এভাবে তোমরা লিখে নেবে। লিখে নেওয়ার পর এখন হচ্ছে নিচ দিয়ে তোমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখবা, উপর দিয়ে হচ্ছে গণসংখ্যা। এখন গণসংখ্যা যে বের করা আছে, দেখো প্রথম গণসংখ্যার ঘরে কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। এই যে 5 পর্যন্ত নিলাম, নেওয়ার পর এই ঘর বরাবর এতটুকু আসলাম, হচ্ছে 5। পরে হচ্ছে কি 10, অর্থাৎ এই যে 10 নিলাম। পরে কি আছে 20, এই যে 20 পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে 15 পর্যন্ত নিলাম, 5 পর্যন্ত নিলাম, শেষ। এতটুকু করার পর তোমরা পেন্সিল দিয়ে এটা হালকা করে এটা ভরাট করে দেবে। যদি গাঢ় করে দাও তাহলে ওই দাগ আর ওই ভরাটে এক সমান হয়ে যাবে, তখন নির্দিষ্ট যে দাগগুলি দিয়েছো তা কিন্তু বোঝা যাবে না। তোমরা এইভাবে সুন্দর করে নিজেরা এটা করবে। এটা হলো আয়তলেখ অঙ্কন। এখন কিছু বাংলা লেখা আছে, সেটা হচ্ছে এখন ছক কাগজের এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে, অর্থাৎ ছক কাগজের যে ছোট ছোট ঘরগুলি এক অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে, এই যে ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক অক্ষ বরাবর এক একক ধরে, অর্থাৎ প্রতিটি ঘরকে আমরা কি করলাম? এক ধরলাম, সেজন্য এক একক। যদি 2 ঘর সমান আমরা এক ধরি তাহলে 2 একক ধরে এভাবে হতো। ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। মূলবিন্দু থেকে, এই যে মূলবিন্দু হলো এখানে ও থেকে 45.5 পর্যন্ত, এই যে 45.5 পর্যন্ত। এখানে যদি যে তোমাদের যে সীমাটা, যে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাটা থাকে ওইটাই নিবা। এখন এই অঙ্কের ক্ষেত্রে এটা হলো, অন্য অঙ্কের ক্ষেত্রে আরেকটা হবে, কিন্তু নিয়ম একই থাকবে। দেখো, এত পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে, ভাঙ্গা একটা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। এই যে এখানে আমি লিখে দিয়েছি যে আয়তলেখ অঙ্কন করতে হলে শ্রেণী ব্যবধান, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা নিয়ে সারণী তৈরি করতে হবে। তো এই হচ্ছে আয়তলেখ অঙ্কন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি আবার বাকি অংশের ভিডিও দিয়ে দিব। তোমরা এই যেভাবে দিয়েছি এভাবে আমার ক্লাসগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করবে। আর এরকম অঙ্ক আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, আজকে গণসংখ্যা বহুভুজ এটা করাবো। দেখো,
গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে কি করতে হয়, অবশ্যই মধ্যমান লাগবে। এর আগে যখন আয়তলেখা করেছি ওই সময় লেগেছিল যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে লাগবে হচ্ছে মধ্যমান। তো মধ্যমান বের করার নিয়মটা আমি প্রথম এই পরিসংখ্যান অধ্যায়ে প্রথম দিনে প্রথম ক্লাসে দেখিয়েছি। তোমরা যারা এই ভিডিওগুলো দেখোনি আগের ভিডিওগুলো দেখে নিবে। তো দেখো এখানে আমি কি করলাম যে মধ্যমানটা বের করে নিলাম। এখন আমরা এই থেকে ছক থেকে কি করব, এই ছক থেকে আমরা এখন এই যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে দেখো গণসংখ্যার তো প্রশ্নে দেওয়া থাকবে, আর নিচে কি মধ্যমান, নিচে লিখতে হবে হচ্ছে মধ্যমান। আর এই যে হাতের ডান বরাবর হচ্ছে এক্স অক্ষ, বাম দিকে হচ্ছে এক্স প্রাইম, উপর হচ্ছে ওয়াই অক্ষ, নিচে হচ্ছে ওয়াই প্রাইম। তো দেখো এখানে গণসংখ্যা বহুভুজ উপরে যাবে কি, উপরে যাবে হচ্ছে গণসংখ্যা যা প্রশ্নে দেওয়া থাকবে, এবং তোমরা এটা এই মধ্যমান গণসংখ্যা শ্রেণী ব্যবধান তুলেই মধ্যমান নির্ণয় করবে। এ হলো গণসংখ্যা। আর এখন মধ্যমান নিচে যাবে হচ্ছে মধ্যমান। মধ্যমান দেখো এখানে কত 48, তাহলে শ্রেণী ব্যবধানটা কত দেখো 46, 48, 48, 49, 50। শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তো 5 ঘর এই 48 থেকে 5 আগে যে সংখ্যাটা থাকবে ওইটা এখানে দিবে। অর্থাৎ 48-এর আগে যদি 43, 44, 45, 46, 47 43-এর পরে কি 44, 44, 45, 46, 47, 48, এভাবে কত হলো 48। অর্থাৎ 48-এর 5 ঘর আগে কত 43 আছে, এটা নিয়ে নিবে। আর এখানে দেখো শেষ হচ্ছে মধ্যমান হচ্ছে 68, 68, 68 ঠিকই রইল। এখন কি করবা, এখন গণসংখ্যা কত, গণসংখ্যা হচ্ছে এখানে 5। এই যে এখান থেকে বিন্দু কিন্তু দিবে, এই যে এখান থেকে বিন্দু এখানে দিলে হবে না, এটা শুধু মেলানোর জন্য আমরা একটা ঘর বাড়িয়ে নিলাম। তো এখানে হচ্ছে 5, এই যে 5 নিলাম, পরে হচ্ছে 10 নিলাম, 20 এই যে নিলাম, এই যে 15 নিলাম, 5 নিলাম। অর্থাৎ গণসংখ্যাগুলি আমরা ধীরে ধীরে এখানে বসায় দিলাম, তারপর পেন্সিল দিয়ে এগুলি কি টেনে 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 এইভাবে আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এই যে ভরাট করে দিলাম। তো এটাই হচ্ছে গণসংখ্যা বহুভুজ। হ্যাঁ, এটার কিছু এখানে যেমন আয়তলেখা আঁকার ক্ষেত্রে যেমন কিছু বাংলা লেখা লিখতে হয়েছে, এই যে ইয়ার গণসংখ্যা বহুভুজের ক্ষেত্রে আমরা একইভাবে বাংলা লেখাটা লিখে নেব যে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক ধরে এক অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো। মূল বিন্দু থেকে 43 পর্যন্ত ভাঙা চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা যেভাবে এটা করলাম যে এক অক্ষ বরাবর কী নিলাম, ওই অক্ষ বরাবর কী নিলাম, ওইগুলি লিখে দিলাম। এখন আসো অজীব রেখা। অজীব রেখা অঙ্কন করতে হলে শ্রেণী ব্যবধান গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে, লাগবে কি যোজিত গণসংখ্যা অথবা ক্রমযোজিত গণসংখ্যা একই। আগের একটা ভিডিওতে আমি ক্রমযোজিত গণসংখ্যা বুঝিয়েছি। এখন তো আবার একটু বলে দিচ্ছি যে এখানে 5 দিলাম, 5-এর সাথে 10 যোগ করবো, 20 যোগ করবো, 15 যোগ করবো, 5 যোগ করবো। অর্থাৎ এখানে যা পাবো তার সাথে কোনাকুনি, যেমন 35-এর সাথে 15 যোগ করে 50 পেলাম, আবার 50-এর সাথে 5 যোগ করে 55 পেলাম। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বা যোজিত গণসংখ্যা কি করতে পারি, বের করতে পারি। এখন আসো এখানে কি করব, ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে ব্যবহার করে আমরা অজীব রেখা অঙ্কন করব। অর্থাৎ এক অক্ষ বরাবর হচ্ছে উচ্চসীমা, উচ্চসীমা এখানে কি, উচ্চসীমা এখানে হচ্ছে 50, 55, কিন্তু আমরা এখানে শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যবধান হচ্ছে এখানে 5। আমরা 5-এর আগে মানে শ্রেণী ব্যবধান 5 নিয়ে 50-এর আগে আরও 5 ঘর আগে এনে আমরা 45টা লিখে নেব। অর্থাৎ এখান থেকে আমরা মেলানোর জন্য এটা দেবো। এটা গণসংখ্যা বহুভুজেও দেখিয়েছিলাম। পরে দেখো এখানে উপরে দেখো ক্রমযোজিত গণসংখ্যা কি 50, 55 পর্যন্ত, তাহলে অনেকটা বড়, ওই জন্য লম্বাই নিলাম। 10, 20, 30, 40, 50 এইভাবে নিলাম। নেওয়ার পর এখানে এখন দেখো নিচে হচ্ছে কি 45, আমরা কিন্তু বিন্দু দিব কিন্তু এখানে 50-এর ঘর থেকে, এখান থেকে কিন্তু বিন্দু দিব না। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা প্রথম কি 5, এই যে 5 দিলাম, পরে কি 15, এই যে 15 দিলাম। একটা করে নিচ দিয়ে ঘর বাড়ছে, নিচ দিয়ে ঘর হচ্ছে বাড়ছে, উপর দিয়েও বাড়ছে। পরে হচ্ছে কি 50, এই যে 50 নিলাম,
55, এই যে 55 নিলাম। আমরা এই 60 এটা একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়া যাবে, সমস্যা হবে না। তারপর কী করলাম, পেন্সিল দিয়ে আমরা এটা মিলিয়ে দিলাম। তো এভাবেই আমরা কি করতে পারি, অজীব রেখা অঙ্কন করতে পারি। তো বাংলায়ও ঠিক একইভাবে কি করলাম, এটা লিখে নিলাম। যেভাবে এক অক্ষ বরাবর কী পেলাম, ওয়াই অক্ষ বরাবর কী পেলাম, ওইটা আমরা কি করলাম, লিখে নিলাম। তো তোমরাও কি করবে, এই যে আমি যেভাবে মানে ক্লাসগুলো করালাম, প্রতিটা ক্লাস ভালো করে দেখে খাতায় নোট করবে। নোট করে নিজেরা সূত্রগুলি মুখস্থ করবে, খাতায় বই থেকে কিছু অঙ্ক সমাধান করবে। তাহলে তোমাদের এই পরিসংখ্যান অংশে কোনো অসুবিধা হবে না, সমস্যা হবে না। যদি আবার কোনো সমস্যা হয় বুঝতে কোনো কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।